বিজেপি সরকার কতটা কি করবে জানি না, কিন্তু শুভেন্দুর প্রতি আমার ভরসা আছে যে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস বেঁচে থাকতে পারবে না। সে তো মানুষ তার রায় জানিয়ে দিয়েছে, এটা নতুন করে বলার কি আছে। সে অধ্যত্ত তো তার তো ফল পেয়েইছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে মাথায় না রেখে সে যদি তার দ্বিতীয় স্তরের সেনাপতিকে ইসলাম মেরে দল করতে হয়, তাহলে অনেকেই সেটা রাজি হচ্ছে না এবং রাজি হয়ও নি। বাংলার মানুষই সেটা ভালোভাবে গ্রহণ করে। এখন তৃণমূল তিন টুকরো না এক টুকরো এই বিতর্কে আমি যাব না। যখন যেটা বলবার দরকার তখন সেটা যদি না বলে পরবর্তীকালে বলে, তখন মানুষ সেটা ভালো মনে গ্রহণ করে। যে যে পদ্ধতিতে, যে কর্মসংস্কৃতিতে তৃণমূল কংগ্রেস চলেছে, তা বাংলার মানুষ ভালোভাবে গ্রহণ করে। সে কাজটা হয়নি বলেই আজকে দল ও মানুষ থেকে অনেকটাই বিচ্ছিন্ন। ইস্তফা দেবো, তারা কি সবাই চলে আসুক, কি করে এটা বলে? 211 থেকে 80-তে নেমে গেলাম, তাহলে এটা সাকসেস রেট হলো কি করে? 80-তে নিয়ে যাওয়ার জন্য কি দাঁড়িয়ে হাততালি দিতে হবে? এই সংস্কৃতি চলতে পারে না। যে সংস্কৃতি মাটির সাথে, ঘাসের সাথে যার যোগাযোগ থাকবে না, সে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থেকে নিশ্চয়ই বিচ্যুত হবে। বাংলার মানুষ এই বিজেপির নেতৃত্বে শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী মেনে নিয়েছে এবং সেটা মেনে নেওয়া দরকার। আমি প্রথম থেকেই বলে আসছি যে আমি চক্রান্তের শিকার। প্রত্যেকটা ক্রিয়ারই একটা প্রতিক্রিয়া আছে। মানুষ তার উত্তর দিয়েছে, আমি কি করে বলবো। সামনেই 21শে জুলাই, আর 21শে জুলাইয়ের ঠিক প্রাক্কালেই খবর যে এবছর একেবারে নজিরবিহীনভাবে চার জায়গায় একেবারে 21শে জুলাই পালন করা হচ্ছে। পার্থ চট্টোপাধ্যায় আজকে আমাদের বাংলা হান্টের মুখোমুখি। তিনি যেহেতু একেবারে বর্ষিয়ান রাজনীতিক, তার চোখে এটা ঠিক কিরকম বা তিনি কিভাবে দেখছেন, আমরা আজ তার কথা শুনবো। দাদা, নজিরবিহীন এরকম ঘটনা এর আগে জেলায় জেলায় হয়েছে বটে, কিন্তু এরকম মঞ্চ বেঁধে বা এই রকম বড় পরিসরে কিন্তু হয়নি। 4 জায়গায়, বিড়লা প্ল্যানেটোরিয়াম, আবার নতুন তৃণমূল, আপনি জানেন ঋতব্রত শিবির, সেখানেও তারা গান্ধী মূর্তির প্রাদদেশ, এবং তারপরে শহীদ মিনার, যেখানে কংগ্রেস করছে এবং এনসিপিআই যারা বিজেপিকে সমর্থন করছে, এদিকে তারাও কিন্তু দিল্লিতে এবারে পালন করছে। এটা কিভাবে দেখছেন? দিল্লিতে পালন করছে? হ্যাঁ, আচ্ছা, না, শহীদ তর্পণ তো যে কেউ করতে পারে। এটা তাদের অধিকার। যারা মনে করবে যে 93 সালে যে আন্দোলন, কংগ্রেসের পতাকার তলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভোটাধিকারের দাবিতে যে আন্দোলন হয়েছিল, তাতে যারা শহীদ হয়েছিলেন তাদেরকে স্মরণ করে এই যাবৎকাল মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে ভিক্টোরিয়ার সামনে শহীদ তর্পণ হয়ে আসছে। কিন্তু কংগ্রেসও শহীদ তর্পণ তাদের মতন করে করে আসছিল। অর্থাৎ এটা একটা নয়, দুটোই হতো, কিন্তু একটা চোখে পড়তো যেহেতু তার আকার, তার পার্টিসিপেশন, প্রতিনিধি কর্মীরা সেখানে এসে উপস্থিত হতো। এইবারই প্রথম সে অর্থে 4টে জায়গায় রাজনৈতিক নেতারা তারা বিভক্ত হয়ে, মানে কংগ্রেস যেরকম করছেই, প্লাস তৃণমূল তো ভেঙে 3 টুকরো, তৃণমূল 3 জায়গায় তাদের নিজেদের মতো করে করছে। এখন তৃণমূল তিন টুকরো না এক টুকরো এই বিতর্কে আমি যাব না। এই কারণে যাব না, কারণ এখনো পর্যন্ত কাদের নাম তৃণমূল হবে সেই লড়াই চলেই যাচ্ছে। কিন্তু তৃণমূল দলটা তো তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সুতরাং সেই ইতিহাস তো কেউ মুছে দিতে পারবে না। দাদা, মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বলছেন দলটা তৈরি করেছিল, কিন্তু অনেক বর্ষিয়ার নেতাই বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মানছেন যে তৈরি করেছিলেন, কিন্তু হাতে ধরে দলটা শেষ করে দিলেন বা ভেঙে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনি কি মনে করেন? আমি না এইসব কথা শুনতে শুনতে না ক্লান্ত হয়ে গেছি।
যখন যেটা বলবার দরকার তখন সেটা যদি না বলে পরবর্তীকালে বলে, তখন মানুষ সেটা ভালো মনে গ্রহণ করে না। আমি নিঃসন্দেহে বলবো যে 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 পদ্ধতিতে, যে কর্মসংস্কৃতিতে বিগত কয়েক বছর ধরে তৃণমূল কংগ্রেস চলেছে, তা বাংলার মানুষ ভালোভাবে গ্রহণ করেনি, এবং যার জন্য মানুষ বিজেপির দিকে গেছে বা নতুন সরকার গড়তে, পরিবর্তন আনতে সাহায্য করেছে। সুতরাং সেটা তো বিচার্য বিষয়, আলোচ্য বিষয়, সবাই মিলে সেটা তো চলে গিয়ে হবে না, থেকেই তার পরিবর্তন করতে হবে। সে কাজটা হয়নি বলেই আজকে এত বেশি বিভাজন, এত বেশি বিভক্ত, এবং দল ও মানুষ থেকে অনেকটাই বিচ্ছিন্ন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো কোনো নেতারাই সহ্য করতে পারছেন না, বলছে উনি না থাকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা আছি, কিন্তু ওনার সঙ্গে নেই, উনি আগে কালকে তো দেখলাম অভিষেক বলেছে অভিষেক ইস্তফা বলেছে দেবে। আমি ইস্তফা দেবো, তারা কি সবাই চলে আসুক। আমি তো দেখছি যে মধ্যস্থতাকারী, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে মধ্যস্থতাকারী যদি কেউ থাকতো, তাহলে এত বিভাজন বিভক্ত হতো বলে আমার মনে হয় না। সেই মধ্যস্থতাকারী নেই, মিডিয়েটার নেই। কিন্তু আপনি সমর্থন করেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বর্ষিয়ান নেতা যারা 80 বছরের এমএলএ রয়েছে তাদেরকে তাদেরকে উঠে এটা অভিষেক এটা এটা বন্দ্যোপাধ্যায়কে, এটা আমার কাছে সবচেয়ে আশ্চর্য মানে আপনি লাগছে। থাকলে আপনাকেও তো করতে হতো, আপনি না, করতেন? আমি প্রথম কথা হচ্ছে যে এটা সবচেয়ে বড় আশ্চর্যের লাগছে কি করে এটা বলে। কেননা আমরা 211 থেকে 80-তে নেমে গেলাম, তাহলে এটা সাকসেস রেট হলো কি করে? 80-তে নিয়ে যাওয়ার জন্য কি দাঁড়িয়ে হাততালি দিতে হবে? আর এটা তো আমার কাছে একেবারেই আমি শুনে অবাকই হয়েছে যে এটা কি করে বললো, এটা বললাম মানে কি করে গতকাল বলে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও বলেছেন যে যখন তার পিসি বলেছেন ঠিক আছে, তার পিসি বয়োজ্যেষ্ঠ, কিন্তু উনি কি একবার এটার প্রতিবাদ করেছেন যে না না উঠে দাঁড়াতে হবে না, এখানে অনেকে আমার বয়োজ্যেষ্ঠ আছেন? তার মানে উনিও যেই ঔদ্ধত্যের কথা আজকে বলে একের পর এক নেতা বিচ্ছিন্ন দল থেকে, তো সেই জায়গাটা উনি বারবার করে সব না, সে অধ্যত্ত তো তার তো ফল পেয়েইছে। অধ্যত্ত এবং আইপ্যাককে সঙ্গে নিয়ে, সংগঠনকে তুলে দিয়ে আইপ্যাককে সংগঠন হিসেবে চালিয়ে যে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস বেঁচে থাকতে পারবে না, সে তো মানুষ তার রায় জানিয়ে দিয়েছে, তার নতুন করে বলার কি আছে। এই সংস্কৃতি চলতে পারে না, যে সংস্কৃতি মাটির সাথে, ঘাসের সাথে যার যোগাযোগ থাকবে না, সে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থেকে নিশ্চয়ই বিচ্যুত হবে। আজকে 200 থেকে নেবে আসন 80-তে চলে এসেছে যখন, তারপরেও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এতটুকু দাদা ঔদ্ধত্য কমেনি। গতকালের সাংবাদিক সম্মেলন কিন্তু সেটার প্রমাণ। তিনি বলেছেন 31-এ নাকি তারা আসবেন আবার এবং একেবারে বুঝে বুঝে হিসাব নেবেন, তিনি বলেছেন। এই ধরনের কথা 31-এ কেন, যে কোনো দিনই আসতে পারে, যদি সংগঠন শক্তিশালী হয় এবং বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে ফিরিয়ে আনতে পারে। কিন্তু মাথায় তো মমতা বন্দ্যোপাধ্যায়কে রাখতে হবে। তৃণমূল কংগ্রেস যদি কাউকে করতে হয়, তাহলে তো মাথায় মমতা বন্দ্যোপাধ্যায়কে রাখতে হবে, এবং সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে মাথায় না রেখে সে যদি তার দ্বিতীয় স্তরের সেনাপতিকে ইসলাম মেরে দল করতে হয়, তাহলে অনেকেই সেটা রাজি হচ্ছে না, এবং রাজি হয়ও নি। বাংলার মানুষও সেটা ভালোভাবে গ্রহণ করে। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার করে মানুষের কথা বলছেন, বলছে আমি যদি মাথা নোয়াই মানুষের কাছে নোয়াবো। কোন মানুষের কথা উনি বলছেন? যে সেটা মানুষের ভয়ে উনি রাস্তায় বেরোতে পারেন না, ডিম খান, যে মানুষের ভয়ে সোনারপুরে মানে তাকে ডিম খেতে হয়েছিল এবং তারপরে তিনি ভয়েস নমুনা দিতে যেতে পারেননি, মানে কোন মানুষের কথা এক্স্যাক্টলি বলতে চাইছেন? গতকাল যখন তার সাংসদ অফিস ভাঙা হচ্ছে, সেখানকার মানুষ উল্লাস করেছেন এবং স্থানীয়রা হাত লাগিয়েছেন কাজে, তো কোন মানুষের কথা বলতে চাইছেন? সে তো যিনি বলেছেন তিনি বলতে পারবেন, আমি কি করে বলবো যে কোন মানে মানুষের কথা। তৃণমূল কর্মীরা তো এরা নন, মানে কি না, তাহলে? আমি কি করে বলবো যে উনি কোন মানুষের কথা বলছেন? তিনি কালীঘাটে উপস্থিত মানুষের কথা বলছেন না রাজ্যের মানুষের কথা? আমি তো বলতে পারবো না।
যিনি বক্তা তিনি বলতে পারবেন যে তিনি কোন মানুষকে চিহ্নিত করেছেন। হ্যাঁ, মানে মানুষের ম্যান্ডেটটা এখনো কালীঘাট তৃণমূল মানতে পারছে না, মানে এটা তো মানেন। না, সেটা যদি করে থাকে বা যদি করে, সেটা রাজনৈতিক ভুল হবে। এই কারণে মানুষের ম্যান্ডেট তো তাকে মানতেই হবে। হয়তো কিছুটা বিচ্যুতি আছে, কিছুটা অভিযোগ আছে, কিছুটা ভুলভ্রান্তি আছে, কিন্তু বৃহৎ অংশে বাংলার মানুষ এই বিজেপির নেতৃত্বে শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী মেনে নিয়েছে, এবং সেটা মেনে নেওয়া দরকার। দরকার তো আমার মনে হয় না কোনো বুদ্ধিমানের বিচক্ষণের কাজ হবে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশেপাশে একেবারে যারা ঘোরাঘুরি করতেন তারা কেউ তার পাশে নেই। তারা সবাই একটা ভিন্ন নতুন তৃণমূল বা ভালো তৃণমূলের তকমা ধারী হয়ে কেন রয়েছে। তারা চলে গেলেন, আর কেনই বা তারা রাখতে পারলো না মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের দল? এ দুটো আমি এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছি না। এই কারণে বুঝে উঠতে পারছি না যে দলের তরফ থেকে এতগুলো বা সহকর্মী তারা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন দল থেকে, সেখানে দল চুপচাপ বসে দেখবে আর তারপরও মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাঘের সঙ্গে তুলনা করছেন, এতে তো আরো কর্মীরা খুব মানে রেগে যাচ্ছেন। স্নেহ অতি বিষম মানে বস্তু না। গান্ধারীর দায়িত্ব পালন করছেন নাকি? আমি কি বলবো এখানে, আমার আর আমি তো অনেকটা দূরে আছি, আমি তো আর মানে একটা সময় সক্রিয়ভাবে। আপনিও তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনেকটা ভালোবাসতেন, সেই জায়গা থেকে বলুন, না, মানে আমি স্নেহ কি এতটাই? যে পর্যন্ত দেখেছি সে পর্যন্ত এরকম সংস্কৃতির জন্ম নেয়নি। সংস্কৃতির জন্ম নিয়েছে পরবর্তীকালে, কাঁটা চামচ দিয়ে খাওয়ার থেকে যারা শিখিয়েছে, যারা পরামর্শদাতাদের বুদ্ধি নিয়ে দলকে রিপ্লেস করেছে, জেলায় জেলায় জেলার নেতৃত্বকে বদল ঘটিয়েছে, ব্লক স্তরে বদল ঘটিয়েছে, এবং দলের উপরে নির্ভর না করে পরামর্শদাতার উপরে নির্ভর করে প্রার্থী চয়ন করেছে, সাংগঠনিক প্রধানদের চয়ন করেছে, তারা বলতে পারবে। এবং দাদা, এই সংস্কৃতি আনার ফলেই কিন্তু দলের উপরে বিশ্বাস না রেখে সংগঠনটা পরামর্শদাতার উপরে চলে যাওয়াতেই মানুষ এটাকে ভালোভাবে নেয়। অনুব্রত মণ্ডল ঋতব্রত শিবিরে যোগ দিয়েই যেটা অভিযোগ করছেন যে অভিষেক ব্যানার্জির জন্যই নাকি তাকে জেল খাটতে হয়েছিল, কি মনে করেন? মানে আমি জানি আপনিও না, তো জেল খেটেছেন, আপনারও কি মানে সেম আমি অভিযোগ? আমি আমি অনুব্রত মণ্ডল কি কারণে জেল খেটেছে সেটা অনুব্রত মণ্ডল বলতে পারবে। আমি প্রথম থেকেই বলে আসছি যে আমি চক্রান্তের শিকার, এবং সময় মতন নিশ্চয়ই ধীরে ধীরে ইনসার্ট বির মতন পাকা খুলে বলতে হবে যে কারা মানে যারা আর কি মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের ছিলেন, আজকে জ্যোতিপ্রিয় মল্লিক, আমরা জানি তার সাথে অভিষেক ব্যানার্জির একটা কোথাও গিয়ে একটা টাসেল ছিল উত্তর 24 পরগনায়, যেহেতু উনি একটা বড় জায়গা হোল্ড করতেন। আপনি বীরভূমে অনুব্রত মণ্ডল, তো সেক্ষেত্রে মানে তাদেরই কিন্তু আজকে জেলে যেতে হয়েছে। তো কোথাও গিয়ে আপনার মনে হয় না যে আপনার পেছনেও, আপনার জেলে যাওয়ার পেছনেও হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের না, হাত আমি থাকতে পারে? আমার জেলে যাওয়ার পেছনে ষড়যন্ত্র আছে, এটা তো আমি বুঝতেই পারি, এবং দলের একটা একাংশ আছে, কিন্তু সেটা উম, আজকে এই 3.5 বছর 4 বছর পরে সেটা তো আর আলোচনা করে আমার লাভ হবে না। আমাকে দেখতে হবে কি কারণে হলো, এবং যে অপবাদ, যে অসত্য এবং দুর্নীতির নাম করে আমাকে আমার আহ, রাজনৈতিক জীবন, আমার কর্পোরেট জীবনকে যারা কালিমা লিপ্ত করবার চেষ্টা করলো, তার বিরুদ্ধে আমার প্রতিবাদ করা এবং সত্য উদ্ঘাটিত করা। আজকে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কেউই প্রায় নেই চেনা লোকেরা। তো আপনি মানে ফোন ফোন করেছিলেন বা উনি ফোন করেছিল, কথা না হয়েছে? না, আমার সঙ্গে তো কেউ কথা বলে না, আমি মানে তো কথা। আপনার মনে হচ্ছে না যে একটু পাশে গিয়ে দাঁড়ানো উচিত এখন যখন কেউ নেই? তা আমি তো মনে করছি, আমি যখন সবাই ছিল তখন আমি তো একা ছিলাম, আমার পাশে তো সবাই দাঁড়ায়নি, কেউই তো দাঁড়ায়নি। আর দাঁড়ানোটা নির্ভর করে যে আন্তরিকতার উপর। আমি বলবো কর্মীদের পাশে দাঁড়ানো, আমার পাশে দাঁড়ানোর দরকার নেই। জেলায় জেলায় কর্মীরা যে আম, বিপদে আছে, কেউ ডিম ছোড়ার ভয়ে বেরোচ্ছে না, কেউ পুলিশের ভয়ে বেরোচ্ছে না, কেউ পুরনো কেস পড়ে আছে সেই কেস টেনে তুলে তাদেরকে বিব্রত করা হচ্ছে,
এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়ে সরকারের সাথে কথা বলার দরকার ছিল। তার কারণ কর্মীরা বিপদে আছে, আর আমি ঘরে থাকলে আমি বিপদে নেই, কিন্তু কর্মীরা তো বিপদে আছে, তাদের পাশানো দাঁড়ানো তো আপনি দরকার। একা হয়ে গিয়েছেন, আপনার পাশে সে অর্থে দলের কেউ দাঁড়ায়নি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় একা কোথাও গিয়ে কি মানে ব্যাপারটাকে উপভোগ করছেন? প্রত্যেকটা মানে ক্রিয়ারই হ্যাঁ, একদম। কালকে প্রত্যেকটা অভিষেক ক্রিয়ারই ব্যানার্জিও এই কথাই বলেছিলেন। প্রত্যেকটা ক্রিয়ারই একটা প্রতিক্রিয়া আছে। মানুষ তার উত্তর দিয়েছে, আমি কি করে বলবো। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী যেভাবে 2 মাসে যা যা কাজ করলো, কি বলবেন? আপনি তো ভালো কাজ ঘরে করছে, বসে ভালো কাজ। দেখছেন। আমি তো প্রথম দিন থেকেই বলে আসছি, শুভেন্দু অধিকারী হওয়াতে আমাদের বেসিক লাভ এক, যে ও তো তৃণমূল কংগ্রেস করতো এবং সংগঠন থেকে উঠে আসা একটা মুখ, বিভিন্ন আন্দোলনের মধ্য থেকে উঠে আসা একটা মুখ, একটু জেদিও বটে। সুতরাং সবকিছু মিলিয়েই শুভেন্দু এখনো পর্যন্ত যেভাবে এগোচ্ছে তা নিঃসন্দেহে ভালো। এবং আমাদের ওয়েট করা উচিত, এত তাড়াতাড়ি সরকার খারাপ কি সরকার ভালো বলার কি সময় এসছে? একটু তো সময় দিতে হবে। সময় না দিয়েই আমরা লাফালাফি ঝাপাঝাপি যদি করি। কিন্তু ওর কাছে আমার একটা বড় কথা, যে সাধারণভাবে কর্মীরা বিরোধী পক্ষের হোক, তারা কর্মীরা, তা তো এককালে ওরই কর্মী ছিল, তাদেরকে বিপদমুক্ত করবার তো দায়িত্ব শুভেন্দু তাকেও নিতে হবে, মুখ্যমন্ত্রীকেও নিতে হবে। কারণ সে তো তাদেরই এককালে সহকর্মী ছিল, তাদের বিপদ দেখে কি সে হাসি মুখে থাকতে পারবে? মানে আপনি এখন রাজনীতি থেকে দূরে থেকেও আপনি কর্মীদের জন্য এখনো ভাবছেন এবং মুখ্যমন্ত্রীকে সেই অনুরোধ করছেন যাতে কর্মীরা আহ, না, মানে আমি তো ভালো অনুরোধ থাকেন। করবোই, এই কারণে অনুরোধ করবো, আমি তো রাজনীতি থেকে দূরে নেই, রাজনীতির ক্রিয়াকর্ম থেকে দূরে আছি, কিন্তু মন তো বেড়াজালের মধ্যে দিয়ে নেই, মনটা তো রাজনৈতিক মাঠেই আছে। সুতরাং আমার নিজের ধারণা, কর্মীদের পাশে, তার পুরনো কর্মীরা বিপদগ্রস্ত যাতে না হয় সেটুকু তো মুখ্যমন্ত্রীর কাছে আমি বলতেই পারি। আপনি মনে করেন যে বাংলার মানুষের ভালো হবে, বাংলার উন্নতি হবে বিজেপির সরকার এবং শুভেন্দু অধিকারীর নেতৃত্বে? বিজেপি সরকার কতটা কি করবে জানি না, কিন্তু শুভেন্দুর প্রতি আমার ভরসা আছে এবং নিশ্চয়ই সে কিছু করবে। যদি না করে তাহলে মানুষই তাকে উত্তর দেবে, আমি একা উত্তর দেবো নাকি? কিন্তু আমার বিশ্বাস আছে, যেহেতু সে সাংগঠনিক লোক, মানুষের ব্যথা দুঃখ যন্ত্রণা, কর্মীদের ব্যথা দুঃখ যন্ত্রণা তার বোঝার ক্ষমতা আছে, এবং সে মতন সে অ্যাকশন নেবে। দাদা, আমার শেষ প্রশ্ন, আপনি এই যে বললেন শুভেন্দু অধিকারী সম্পর্কে যে উনি সাংগঠনিক লোক, বিজেপিতে বা বিজেপির যারা যারা নেতৃত্ব রয়েছে, মন্ত্রী মন্ত্রী ক্যাবিনেট মিনিস্টার হয়েছেন, সেক্ষেত্রে সাংগঠনিক লোকের কি অভাব রয়েছে কোথাও গিয়ে? মানে শুভেন্দু অধিকারীর হাত কি আরো শক্ত হতো, মানে সাংগঠনিক যদি দিক থেকে আরো ভালো লোক পেত? না, কেন? সবচেয়ে এর থেকে শক্ত আর রাত হবে কি করে? শ্রমিক ভট্টাচার্য আছে, শ্রমিক ভট্টাচার্য সভাপতি। তো অর্জুন না, না, সিং, না, শ্রমিক ভট্টাচার্য। আমি বলছি শ্রমিক ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারীর এই যৌথ ফলাই তো আম, বাংলার মানুষকে বোঝাতে সক্ষম হয়েছে যে বিজেপি পরিবর্তনে আনলে বিজেপিকে সমর্থন করুন। সুতরাং সাংগঠনিক শক্তি, আর বিজেপি তো শুধুমাত্র ব্যক্তির উপরে নির্ভর করে না। বিজেপির যা সাংগঠনিক সাংগঠনিক চেহারা, পিছনে আরএসএস, সব মিলিয়ে ওদের একটা নেটওয়ার্ক আছে। সুতরাং সেই নেটওয়ার্কের উপরে নির্ভর করে তা করলে, এবং শ্রমিক এবং শুভেন্দুর এই জোড়া ফলাতই আম, এবং উপর থেকে নিশ্চয়ই মোদিজি এবং অমিত শাহ ছিলেন, কিন্তু এনে তো দিয়েছে, ক্ষমতা তো এনে দিয়েছে, মানুষকে তো বিশ্বাস করাতে পেরেছে। এবং সেই যা যা বিশ্বাসের উপরে যেন শুভেন্দু ভরসা রাখে। এবং যা যা প্রতিশ্রুতি দিয়েছিল সেটাও দেখা যাচ্ছে যে এই 2 মাসে কিছু কিছু পূরণ করার তারা কিন্তু না, না, অনেক অনেক চেষ্টা। প্রতিশ্রুতি, এটা আমি একমত হতে পারছি না। যা যা প্রতিশ্রুতি দিয়েছিল তা কাগজে কলমে রয়ে গেছে। এখন যেগুলো অন্য প্রতিশ্রুতি, সীমান্ত রক্ষা করা, আইন শৃঙ্খলা করা, এগুলো ঠিকই, কিন্তু যা প্রকল্প সাধারণ মানুষের স্বার্থে যেগুলো বলা হয়েছিল তার কিন্তু পরিপূরক এখনো পর্যন্ত না, সেক্ষেত্রে সেটা যেরকম দেখা অন্নপূর্ণার ভান্ডার, না যুব পারে না। সাথী, এটা এটা বললে হবে না, অনেকে লোক আমার কাছে এসে বলছে আমরা পাচ্ছি না।
যে তালিকা ছিল সে তালিকা থেকে আমরা বাদ পড়েছি, আবার যে তালিকায় আমরা ঢুকেছি আমাদের অর্থ আসছে না, অভিযোগ আছে। এই অভিযোগগুলো শোনবার জন্য আমি মুখ্যমন্ত্রীকে বলবো লোক রাখা উচিত, যে প্রকল্পগুলো ঠিক মতন চলছে কিনা তা দেখবার জন্য একটা অন্তত কিছু ডেস্ক খোলা উচিত। না, যে কোথায় জনতার দরবার তো যেমনি চলছে, জনতার দরবার তো আর শুধু প্রকল্পের জন্য চলছে না, কে গিয়ে 82 সালের কি কেস আছে সে নিয়ে গিয়ে হাজির হচ্ছে। জনতার দরবার তো আমরাও করেছি, আমি নিজেও জানি। জনতার দরবার তো একবারে না, মমতা বন্দ্যোপাধ্যায় এককালে কালীঘাটে রোজই দরবার করতো, সবাই বলতো কালীঘাটে যাচ্ছে। তো এখনো সেই হয়তো জনতার দরবার আছে বা করছে, কিন্তু সাধারণ মানুষ যাতে পায় সেটা তো দেখতে হবে প্রশাসনিকভাবে। আমি ফর্ম ফিল আপ করলাম অন্নপূর্ণার, কিন্তু তার টাকা পেলাম না বা টাকা আসছে না, এই কারণগুলো তো দেখতে হবে। প্রথমত যেটুকু দিয়েছি সেটুকু কেন পৌঁছাচ্ছে না তার তো ব্যবস্থা রাখতে হবে। দাদা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যে এবারে আলাদাভাবে গান্ধী মূর্তির পাদদেশে তিনি তার একেবারে সৈন্যদেরকে নিয়ে 21শে জুলাই করছেন, তো সেক্ষেত্রে সবাই যেটা বলছে যে উনি তো মানে ওনার লোক, মানে উনি তখন সিপিআইএম এ ছিলেন, তো সেই বামফ্রন্টে থাকাকালীন মানে উনি বামফ্রন্টেরই প্রোডাক্ট, তো সেক্ষেত্রে এখানে এসে তিনি আবার আলাদা করে মানে পালন করছেন 21শে জুলাই, কি তিনি বলবেন? তো মাথা, তার সঙ্গে তো লোক রয়েছে 60-65টা বিধায়ক আছে, কিন্তু বিধায়করা এবার তাদের পরীক্ষা, যে বিধায়করা তাদের অঞ্চল থেকে মানুষকে বোঝাতে পারবে কিনা, তাদের যা স্ট্যান্ড সেই স্ট্যান্ডের সমর্থনে তারা সাড়া দেবে কিনা, সেটা 21শে জুলাই নিয়ে বললে হবে না। সামগ্রিকভাবে কর্মী সভা করে সেগুলোর সিদ্ধান্ত নিলে মানুষ যদি সমর্থন করে বিধায়করা থাকবে। এবার কিন্তু সেভাবে কর্মী সভাও মানে আপনাদের সময়ে যেভাবে 21শে জুলাইয়ের আগে প্রস্তুতি চলতো, এবারে সেই অর্থে সেরকম প্রস্তুতিও কিছু? না, সেটা তো দেখতে পাইনি, আমি তো অন্তত দেখতে পাইনি। বিধায়কদের মিটিং দেখছি, কালীঘাটেরও মিটিং দেখছি, কালীঘাটে কিন্তু মিটিং হচ্ছে এবং আরো যে মিটিং হচ্ছে সেটা একেবারে মানে হোটেলে। সেরকম ভাবে তো কিছু দেখা তো যায় মানে না। আপনার কি মনে হয়, মানে এটা কি রূপ নিতে চলেছে? না, আর কিছুদিনের মধ্যেই বোঝা যাবে, এখনই তো আর বুঝতে পারা যাবে না। মানে মানুষ কি আমি দেখ ভালোভাবে নেবে? মানে এই যে তিনটে ভাগে, কালীঘাট তৃণমূল, নতুন তৃণমূল, আবার এদিকে না, কিন্তু শহীদ তর্পণের 4টে ভাগ 10টা ভাগ হলেও তো তাতে আপত্তি থাকার কোনো কথা নেই। করতেই পারে, আমি কি বাড়িতে বসে শহীদদের স্মরণ করবো না? নিশ্চয়ই করবো। না, এই যে লোক আনার ক্ষেত্রে আপনি যেটা বললেন যে বিধায়করা কতটা লোক বোঝাতে আনার পারবে, ক্ষেত্রে এখানে তো শুভেন্দু ছাতা, শুভেন্দু অধিকারী ছাতা, সুতরাং লোক তো আসার কথাই। তার কারণ হচ্ছে শুভেন্দু তো ছাতা, এখানে শুভেন্দু মানে ছাতাটা ঋতব্রত শিবিরে। রীতবোধ নিশ্চয়ই নিশ্চয়ই একটা তো নেতা থাকতে হবে, না এলে কি করে হবে? এই এনসিপিআই ভাঙতে ভাঙতে গিয়ে দেখলাম যে সুদীপ দা মোদিজির কাছে চলে গেল। সুতরাং কোথাও না কোথাও একজন তো ছাতা আছে। এক্ষেত্রে বিধানসভা যেহেতু, সেই বিধানসভাতে স্বাভাবিকভাবেই শুভেন্দু ছাতা। ধন্যবাদ। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।